দেশে করোনার প্রথম 6 মাসে কোটিপতি বেড়েছে 4,800 জন। বৈষম্যের চিত্র বলছেন বিশেষজ্ঞরা। ভূমিদস্যুদের দৌরাত্ম্যে মৃতপ্রায় মতিঝিলের ঐতিহাসিক ঝিল আইন আদালতের মারপ্যাচে বেদখল দীর্ঘদিন। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। চাল আমদানি শুল্ক 2 দফায় 50%-এরও বেশি কমানো হলেও এখনো বাজারে এর প্রভাব পড়েনি। তবে শুল্ক কমানোর ঘোষণার পর কিছুটা স্থিতিশীল চালের বাজার। আড়তদাররা বলছেন, আমদানি করা চাল বাজারে আসতে আরও কিছুদিন সময় লাগবে। ওই চাল আসলে তখন কিছুটা কমতে পারে দাম। ডিসেম্বরকে বলা হয় চালের দ্বিতীয় প্রধান মৌসুম। এ সময় আমন ধান উঠলে চালের দাম কমে। সবার এমন ধারণা থাকলেও এবার দাম তো কমেইনি, উল্টো গত ডিসেম্বর মাসে কয়েক দফায় গড়ে 5 থেকে 6 টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। এমন পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে রাখতে শুল্ক কমিয়ে চাল আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। এরপর 27 ডিসেম্বর চাল আমদানি শুল্ক 62.5% থেকে কমিয়ে 25%-এ নামিয়ে আনা হয়। 37.5% কমানোর ঘোষণার 10 দিনের মাথায় চাল আমদানি শুল্ক আরও 15% কমানোর ঘোষণা আসে সরকারের পক্ষ থেকে। ক্রেতারা বলছেন, সরকারের এমন ঘোষণার পরও কমেনি চালের দাম। বাজার নিয়ন্ত্রণে শুধু শুল্ক কমানো নয়, বাড়াতে হবে মন্ত্রণালয়ের নজরদারি। বাজারে আসলে কোনো প্রভাব আমি দেখতে পাইনি, কারণ এর আগে যে চাল আমি 65 টাকা দিয়ে কিনেছি, আজকেও সেই চাল আবারও আমি 65 টাকা দিয়েই কিনেছি। মিল মালিকরা তো সিন্ডিকেটের মধ্যে কাজ করে, বললেন যেটা বাড়ে আমাদের দেশে সে কিন্তু আর কমে না। খুচরা চাল বিক্রেতারা দাবি করছেন, শুল্ক কমানোর এমন ঘোষণার পর বাড়েনি চালের দাম। শুল্ক কমানোর ঘোষণার পর থেকে বাজারটা স্থির আছে, বাড়ে নাই। কি পরিমাণ চাল আসে বা কিরকম কোয়ালিটি আসে, যদি মোটা চাল আসে তাহলে চিকনের দাম কমবে না, আর যদি চিকনো কিছু আসে তাহলে হয়তো চিকনোটা কমতেও পারে। এদিকে পাইকার ও আমদানিকারকরা বলছেন, কম শুল্কে আমদানি করা চাল বাজারে আসতে সময় লাগবে আরো বেশ কিছুদিন। 1 মাসের মধ্যে সম্ভব না। চাল কেনা বেচার মধ্যে কম বেশি আছে, তারপরেও মনে করেন যে মালটা পোর্টে অতিরিক্ত জাম, হিলির পোর্টের সমস্যা, ভিতরে পাথরের জাম। চালটা তো আর ঢুকে নাই দেশে। চালটা যদি ঢুকে ভারত থেকে, তাহলে বাজারটা অবশ্যই কমবে এবং কেজিতে 4-5 টাকা, কিছু কিছু চাল 5-7 টাকা কমে যাবে। ঢাকার বাজারে এখনো মিনিকেট চাল 60 থেকে 65 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, আর মান বেঁধে নাজিরশাইল 48 থেকে 65 টাকা কেজিতে বেচা কেনা হচ্ছে। আর সবচেয়ে কম দামে গুটি স্বর্ণা চাল বিক্রি হচ্ছে 44 থেকে 45 টাকায়। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমদানি শুল্ক 50% কমালেও কমছে না চালের দাম। এ নিয়ে আরো জানাতে কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, 2 দফা শুল্ক কমানো হয়েছে, তারপরেও চালের দাম কমছে না, বরং বেড়েছে কিছুটা। তো এই বিষয়ে ক্রেতারা কি বলছেন, আর নতুন যে আমদানি করা চাল এগুলো বাজারে ঢুকতে কতদিন লাগবে? দেখুন, ডিসেম্বর মাসে যখন কয়েক দফায় চাল দাম বেড়ে যায় তখন কিন্তু সরকার উদ্যোগ নিয়েছিল, এবং উদ্যোগের অংশ হিসেবেই আমরা দেখেছি যে 2 দফা শুল্ক কমিয়ে নিয়ে আসা হয়েছে। এখন এই শুল্ক কমানোর যে সরকারের ঘোষণা, এই ঘোষণার পর চালের যে খুচরা বাজারে ক্রেতা কিন্তু কমে গেছে, এটি বিক্রেতারা দাবি করছেন। কারণ ক্রেতারা ভাবছেন যে যেহেতু সরকারের পক্ষ থেকে শুল্ক কমানোর ঘোষণা এসেছে, তাহলে চালের যে ঊর্ধ্বগতি বাজার সেটি নিম্নমুখী হবে, অর্থাৎ গত বেশ কয়েকদিনে যে পরিমাণ দাম বেড়েছে সেটি হয়তো কমে যাবে। এই কারণে এখন যাদের যতটুকু প্রয়োজন ততটুকুই নিচ্ছেন। অর্থাৎ অনেকে চাল 2 মাস, 3 মাস, 1 মাসের জন্য যে একসাথে নিয়ে যান, সেরকম আসলে ক্রেতারা এখন করছেন না। এখানে বিক্রেতারা বলছেন যে ক্রেতারা আসলে এখন একেবারেই অল্প পরিমাণে চাল ক্রয় করছেন, যতটুকু তাদের দৈনন্দিন প্রয়োজন হয় ততটুকুই নিচ্ছেন। এখানে বিক্রেতারা বলছেন, যেহেতু ভারত থেকে চাল আসার একটি উদ্যোগ নিয়েছে সরকার, অর্থাৎ চাল আমদানিতে শুল্ক কমিয়েছে, এখন ভারত থেকে কি ধরনের আসবে, এখানে চালের যে মান রয়েছে, মানের একটি বিষয় রয়েছে। কারণ বিক্রেতারা অনেকে বলেছেন যে বিভিন্ন সময় যে চাল আমদানি করা হয়, সেই চাল আমদানি করা চাল কিন্তু আসলে মানের দিক দিয়ে সেটি আসলে ঠিক থাকে না। এখন মানহীন চাল যদি বাজারে আসে, সেক্ষেত্রে কিন্তু
যে দেশের উৎপাদিত চাল রয়েছে সেই চালের দাম কমার কোনো সম্ভাবনাই নেই, কারণ তাদের যে পূর্ব অভিজ্ঞতা সেই অভিজ্ঞতায় তারা বলছেন অবশ্যই চালের দাম যদি কমাতে হয় সেক্ষেত্রে মানের বিষয়টিও দেখতে হবে, কারণ আমদানি করা চালের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা তারা বলছেন যে চালের মান ঠিক রাখার ক্ষেত্রে আসলে যে দেশ থেকে চাল আনা হয় সেই দেশ থেকে যখন মান দেখা হয় তখন ঠিক থাকে, কিন্তু এরপরে যখন চালটি বাংলাদেশে আসতে দীর্ঘদিন সময় লেগে যায়, অর্থাৎ আড়তদাররা বলছেন অন্তত মাসখানেক সময় লেগে যাবে, এই মাসখানেকের মধ্যে এটি পোর্টে দীর্ঘদিন আটকে থাকে বা বিভিন্ন জায়গায় আটকে থাকে, এমন প্রেক্ষাপটে কিন্তু চালের যে মান সেটি কমে যায়, তখন কিন্তু বাংলাদেশের বাজারে যখন এই চালটি আসে তখন তার মান ঠিক থাকে না। এখন এমন প্রেক্ষাপটে আমদানিকারক বিক্রেতা যারা আছেন তারা বলছেন সরকারের যে উদ্যোগ, এই উদ্যোগে যে শর্ত রয়েছে সেই সব কিছু শর্ত শিথিল করার জন্য, এবং এই যে শুল্ক কমিয়ে চাল আমদানি, এই আমদানির মেয়াদ দেওয়া হয়েছে 30 এপ্রিল পর্যন্ত, অর্থাৎ এই যে 3-4 মাস সময় বেঁধে দেওয়া হয়েছে এই সময়টা আরো বাড়ানোরও দাবি জানাচ্ছেন আমদানিকারক এবং যারা আড়তদার তারা। আঞ্চলিক অফিসগুলোতে পাসপোর্ট প্রতি 800 থেকে 1000 টাকা ঘুষ দিতে হয়। দালালের মাধ্যমে আদায় করা এই ঘুষের টাকা পদমর্যাদা অনুযায়ী বণ্টন হয় কর্মকর্তা কর্মচারীদের মধ্যে। দুর্নীতি দমন কমিশনের লিখিত জবানবন্দিতে এসব তথ্য দেন পাসপোর্ট অফিসেরই এক কর্মকর্তা। দুর্নীতির অভিযোগে আরও 2 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। স্বাভাবিক নিয়মে পাসপোর্ট পেতে ভোগান্তির শেষ নেই গ্রাহকদের, তবে দালালের মাধ্যমে ঘুষ দিলেই সহজেই পাওয়া যায় পাসপোর্ট। প্রশ্ন উঠতেই পারে এইসব ঘুষের টাকা কারা পায়। আগে তো পাসপোর্ট আছে, তো অফিস 15 দিন বলে অফিস তো বলবে, অফিস তো মাল পাইবো না, আমার তো মাল পাই আমার দিব। প্রতি বইয়ের জন্য 800 থেকে 1000 টাকা ঘুষ দিতে হয়। দুদকের জিজ্ঞাসাবাদে খোদ পাসপোর্ট অফিসের এক কর্মকর্তা জানিয়েছেন এইসব তথ্য। পদমর্যাদা অনুযায়ী বণ্টন হয় ঘুষের টাকা, যার একটি অংশ আসে প্রধান কার্যালয়ে। রাজশাহী কথা আমরা জানি না, ওখানে আমরা চাকরিও করি না, আমরা কোনো চাকরি, আমরা হেডকোয়ার্টার আছি, এই হিসেবে রাজশাহীর কোনো ঘটনা আমরা সম্পর্কে আমার ধারণা নেই। দুদকে দেয়া জবানবন্দির তথ্যের সাথে একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে মিলে যায়, কিন্তু অনুসন্ধানকালে কিছু বলতে রাজি নয় কেউ। তবে দুদকের আইনজীবী বলছেন আদালতে গ্রহণযোগ্য সাক্ষ্য প্রমাণ জোগাড় করতে হবে কর্মকর্তাদের, পাশাপাশি ফাঁদ পেতে হাতে নাতে ধরতে হবে ঘুষ লেনদেনের বিষয়টি। এই ব্যাপারে দুর্নীতি দমন কমিশন অত্যন্ত সচেতন। আমি মনে করি কমিশন বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে অনুসন্ধান করছে। যুদ্ধ অনুসন্ধানের সময় একটু বেশি হয়ে গেছে, কারণ 26টি রিজিয়নাল অফিস, এর ডাটা কালেকশন অনেক সময় লাগে, এবং বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখবে, এবং আমার মনে হয় কেউ ছাড় পাবে না। টিআইবি বলছে তাদের গবেষণায়ও পাসপোর্ট অধিদপ্তরের দুর্নীতি উঠে এসেছে। অপরাধীদের উপযুক্ত শাস্তি না হওয়ায় দুর্নীতি নিয়ন্ত্রণে আসছে না বলে মনে করছে সংস্থাটি। বড়জোর কোনো ক্ষেত্রে বদলি বা সাময়িক বরখাস্ত এই ধরনের কোনো কিছু পদক্ষেপ গৃহীত হয়ে থাকতে পারে, কিন্তু কার্যকরভাবে কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হয় না, সেই কারণে এটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। জবানবন্দিতে পাসপোর্ট অফিসের কর্মকর্তা জানান বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী ঘুষ বাণিজ্যে জড়িত, তবে আঞ্চলিক অফিস প্রধান দুর্নীতিমুক্ত থাকলে অনেকাংশে কমে যাবে ঘুষ বাণিজ্য। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বাড়তে পারে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠান খুলবে না বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তাই নতুন বছরেও অনলাইনে শিক্ষা কার্যক্রম শুরু করেছে শিক্ষার্থীরা, তবে এতে আগ্রহ কম তাদের। সেই সঙ্গে সামর্থ্য না থাকায় অনেক শিক্ষার্থী থেকে যাচ্ছে এর বাইরে। করোনার কারণে প্রায় 10 মাস ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। কয়েক দফায় বাড়ানো হয়েছে ছুটির মেয়াদ। সবশেষ মেয়াদ শেষ হবে আগামী 16 জানুয়ারি। তবে পরিস্থিতি স্বাভাবিক না হলে ছুটি আরও বাড়বে। পুষ্পিতা এবং মৌমিতা দুই বোনই পড়ে 8ম শ্রেণীতে। গত বছরের বেশিরভাগ সময় বাসায় অনলাইনে ক্লাস করেছে। নতুন বছরেও অনলাইনে তাদের ক্লাস শুরু হয়েছে। তবে লেকচার ঠিকমতো বুঝতে না পারায় এই ক্লাসের প্রতি আগ্রহ কম বলে জানায় তারা। উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে
কবে স্কুল খুলবে। স্কুলের ক্লাসটা খুললে আরো ভালো লাগতো, সবার সাথে দেখা করতে পারতাম। সামনাসামনি অনলাইন ক্লাসে আমরা যা ঠিক করে বুঝতে পারি না, যেটা আমরা সামনাসামনি বুঝি। একই অবস্থা বেশিরভাগ শিক্ষার্থীর। অভিভাবকরা বলছেন অনলাইনে ক্লাসের মাধ্যমে কিছুটা পড়াশোনার সাথে থাকতে পারলেও তাতে স্কুলের ঘাটতি পূরণ হয় না। আমি মনে করি যত শীঘ্রই স্কুলটা খুলবে ততই মঙ্গল। স্কুল কর্তৃপক্ষ বলছে এই বছরের জন্য তারা অনলাইন ক্লাসের প্রস্তুতি নিয়ে রাখছে। শিক্ষার্থীদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। আমাদের শিক্ষকরা আসলে আগে ওভাবে অভ্যস্ত ছিল না, পরিচিত ছিল না। তারা অল্প সময়ের মধ্যে এটা সুন্দরভাবে আয়ত্ত করে ফেলেছে এবং আমাদের শিক্ষার্থীরা অনেক উপকৃত হচ্ছে, পড়াশোনা করছে। এদিকে মন্ত্রণালয় বলছে এই অবস্থায় ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া ক্লাস নেয়ার আর কোনো উপায় নেই। সেই সঙ্গে সংসদ টিভিতে ক্লাস লেকচার প্রচার হচ্ছে। শিক্ষার্থীদের যে কোনোভাবে পড়াশোনার মধ্যে রাখার চেষ্টা চলছে। এই অ্যাসাইনমেন্টগুলো যখন আমরা চালু করব আরও ভালোভাবে, আরও বিস্তৃতভাবে, আমাদের শিক্ষকরা যোগাযোগ রাখবেন আমাদের শিক্ষার্থীদের সঙ্গে, টেলিফোনে যোগাযোগ রাখবেন, মোবাইলে যোগাযোগ রাখবেন এবং যতটুকু সম্ভব অন্যভাবেও যোগাযোগ করার চেষ্টা করবেন। কোভিডের কারণে আমরা স্কুল খুলতে না পারি, ডিজিটাল পদ্ধতিতে আমরা অনলাইনে আমাদের শিক্ষা কার্যক্রম আমরা চালু রাখবো ইনশাআল্লাহ। এদিকে এবছরের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস নেওয়ার চিন্তা করছে মন্ত্রণালয়। আর্থিক সক্ষমতার অভাবে শিক্ষার্থীদের একটি বড় অংশ ডিজিটাল মাধ্যমে শিক্ষা কার্যক্রমের বাইরে রয়ে গেছেন। সেই সঙ্গে দীর্ঘদিন বাসায় থেকে অনেক শিক্ষার্থী মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন এ সংকট কাটাতে হলে এখনই মন্ত্রণালয়কে সমন্বিতভাবে উদ্যোগ নিতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার পাসপোর্ট অফিসের ভোগান্তি নিয়ে আরো খবর জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আমিরুল লতিফ। আমিরুল, পাসপোর্ট অফিসে গ্রাহকেরা কি ধরনের ভোগান্তির কথা বলছেন এবং এতদিন হয়ে গেছে, প্রতিকার এখনো কেন সম্ভব হচ্ছে না? আসলে পাসপোর্ট অফিসে এখনকার যে ভোগান্তির কথাটা বলছেন সেটা হলো ই পাসপোর্টের। আপনি নিশ্চয়ই জানা আছে যে এখন সারা দেশে ই পাসপোর্ট কার্যক্রম চালু হয়ে গেছে। তো সারা দেশের মতো বগুড়াতেও ই পাসপোর্টের যে কার্যক্রম সেটি প্রায় 3 থেকে 4 মাস হলো শুরু হয়ে গেছে। এই যে ই পাসপোর্টের যে ফর্ম ফিল আপ, এইটাতেই এখন বেশি ভোগান্তি বলে আমরা জানতে পেরেছি। আজকে যদিও শনিবার, এখানে কিন্তু আজকে সরকারি কার্যক্রম বন্ধ আছে। পাসপোর্ট পূরণ করতে মানুষজন যারা আসছেন তারা অনেকেই ঘুরে যাচ্ছেন, যারা জানেন না যে শনিবারে খোলা থাকে না। তো আমি আশেপাশের লোকজনের সাথে কথা বলে যেটুকু জানতে পেরেছি যে ই পাসপোর্টের ফর্ম ফিল আপটাই আসলে এখন বড় ভোগান্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর আগে যখন এমআরপি ছিল বা হাতে লেখা যখন পাসপোর্ট ছিল তখন সব থেকে বড় যে ভোগান্তির কথাটি আমরা জানতাম যে দালালের খপ্পর একটি বড় ভোগান্তি ছিল, যে যারা জানতো না তাদেরকে দালাল নিয়ে গিয়ে যতটুকু সরকারি ফি তার চাইতে বেশি তারা নিয়ে পাসপোর্ট করার যে প্রক্রিয়াগুলো সেগুলো সম্পাদন করে দিত, এরকমটাই এখানকার স্থানীয় লোকজনও বলছেন। কিন্তু এখন তারা বলছেন যে ই পাসপোর্ট আসার পরে সেই দালালের যে দৌরাত্ম্য সেটি কমে গেলেও ই পাসপোর্ট ভোগান্তিটা আসলে ফর্ম ফিল আপের ভোগান্তিটাই এখন রয়ে গেছে। তো এখানকার যারা ব্যবসায়ী আছেন, বিশেষ করে কম্পিউটার ব্যবসায়ী, তারা বলছেন যে তাদের কাছে যারা এই ফর্ম পূরণের জন্য আসেন তারা অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে খুব সুন্দরভাবে এই ফর্মটি পূরণ করে দেন। আর একটু আগে আমার কথা হয়েছে এখানকার যিনি আঞ্চলিক সহকারী পরিচালক আছেন আঞ্চলিক পাসপোর্ট অফিসের, তার সাথে তিনি বলছেন যে এখন বগুড়া অফিস সম্পূর্ণ দালাল মুক্ত, কোনো ধরনের এক্সট্রা কোনো ধরনের টাকা পয়সা নেওয়ার কোনো সুযোগই এখন আসলে নেই এবং একদিনের মধ্যেই পাসপোর্টের যেসব প্রক্রিয়া আছে, যেমন ফর্ম ফিল আপ থেকে শুরু করে টাকা জমা যদি ব্যাংকে দেওয়া হয়ে থাকে, তারপরে ছবি তোলা বা ফিঙ্গারিং নেওয়া যে বিষয়গুলো থাকে সেগুলো একদিনের মধ্যেই করা সম্ভব। এক্ষেত্রে তারা বারবার করে আমাদের কাছে অনুরোধ করেছেন যেন আমরাও সেগুলো বলি যে কারো কাছে কেউ যদি এক্সট্রা কোনো টাকা চায় তাহলে তাদের কাছে সরাসরি যেন অভিযোগ করে এবং কারো কাছে যেন কোনো ধরনের এক্সট্রা কোনো টাকা পয়সা না দেওয়া হয়, শুধুমাত্র সরকারি যে ফি আছে সেই ফিটি দেওয়া হয়। তো সব মিলিয়ে বলা চলে যে এখন শুধু বগুড়া না, আমি আশেপাশের কয়েকটি অফিসেও খোঁজ দিয়েছি, তার সেই জায়গাগুলোতেও একই রকম অবস্থা যে দালালের যে দৌরাত্ম্য সেটি অনেকখানি কমে গেছে এটা বলা যায়।
এবার খুলনা থেকে যোগ হচ্ছেন আমাদের আরেকজন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, খুলনায় যারা পাসপোর্টের গ্রাহক আছেন তারাও কি একই রকম ভোগান্তির সম্মুখীন হচ্ছেন কিনা, এবং পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের কি বক্তব্য? বগুড়ার আমিরুল হোসেন বাদমি যেমনটি বলছিলেন যে ই পাসপোর্ট আসার পরে তাদের যেমন পাসপোর্ট পেতে ভোগান্তি কম হচ্ছে এবং দালালদের আগে যেমন দালালদের দৌরাত্ম্য ছিল সেই দালালদের দৌরাত্ম্য যতটা কমে গেছে ঠিক ততটাই কিন্তু বৃদ্ধি পেতে হচ্ছে এই ইস্পা পাসপোর্টটি অনলাইনে পূরণ করে তারপর সেটি এই বিভাগীয় অফিসে এসে জমা দেওয়ার ক্ষেত্রে। কারণ শহরের ভিতরে যারা আছেন তারা সাধারণত এই ই পাসপোর্টটি ব্যবহার পূরণ করার ক্ষেত্রে, তাদের ফর্ম পূরণ করার ক্ষেত্রে তেমন ধরনের কোনো সমস্যা না হলেও যারা আসলে গ্রামের থেকে আসেন তাদের জন্য কিন্তু এটি একটি অন্য ধরনের ভোগান্তিতে পড়েছে। যখন খুলনাতে প্রথম এই ই পাসপোর্টটি চালু করা হয়েছিল সে সময় বলা হয়েছিল যে বিভিন্ন গ্রামে যে অনলাইন যে সেবা কেন্দ্রগুলো তৈরি করা হয়েছে বিভিন্ন ইউনিয়ন পরিষদ পর্যায়ে, সেই ইউনিয়ন পরিষদ পর্যায়ে সেবা কেন্দ্র থেকে তারা মূলত এই সুবিধাটি নিতে পারবেন এবং এটি বিনামূল্যে নিতে পারবেন। কিন্তু দেখা গেছে যে এই অনলাইন যে সেবা কেন্দ্রগুলো করা হয়েছিল সেখান থেকে আসলে গ্রামের যারা সেবা প্রত্যাশীরা রয়েছেন তারা আসলে সেই সেবাটি না পাওয়ার কারণে তাদেরকে অতিরিক্ত টাকা দিয়ে বাইরের থেকে আসলে এই ফর্মটি পূরণ করতে হয়। আর এই ফর্ম পূরণ করার ক্ষেত্রে আসলে যে ধরনের দিক নির্দেশনা থাকা প্রয়োজন ছিল সেই ধরনের দিক নির্দেশনা আসলে পাসপোর্ট অফিসের পক্ষ থেকে ওই গ্রাম পর্যায়ে একেবারে তৃণমূল পর্যায়ে আসলে না পৌঁছানোর কারণে তাদেরকে ভোগান্তিতে পড়তে হচ্ছে এবং সেই ফর্মটি পূরণ করে নিয়ে এসে যখন বিভাগীয় অফিসে জমা দিতে আসেন তারা, তখন দেখা যায় যে আসলে এখানকার যারা কর্মকর্তারা রয়েছেন তখন তারা সেটিকে বাতিল করেন অথবা তাদেরকে ফেরত দিয়ে দেন। এবং আরো একটি বিষয় এখানে বারবার উঠে এসেছে, যারা এই শহরের যারা এই পাসপোর্ট অফিসের সেবা নিতে আসেন তারা বলেছেন যে এখানকার কিছু কর্মকর্তারা রয়েছেন যারা আসলে ঠিক আগের মতনই ব্যবহার করেন। যখন এখানকার পরিচালক বা ঊর্ধ্বতন কর্মকর্তারা না থাকেন তখন আসলে তাদের কাছ থেকে সেবা পেতে খুব ধরনের সমস্যা তৈরি হয়। যেমন একটি পাসপোর্টের ফর্মে একটি ভুল রয়েছে, সেই ভুলটি সংশোধন করতে তারা বলে দেন, সংশোধন করে নিয়ে আসার পরে তারা আবার আরেকটি ভুলের কথা বলে তাকে আবার বলেন যে এটা আবার সংশোধন করে নিয়ে আসেন। এই সব ক্ষেত্রে এখানকার যারা সেবা প্রত্যাশীরা রয়েছেন তারা আমাদেরকে বলেছেন যে এই ভুলগুলো যদি তারা একবারে বলে দেন যে ভাই আপনার এই ফর্মটিতে এই ভুলগুলো রয়েছেন, তাহলে তাদেরকে সেই ভুলগুলো সংশোধন করে জমা দেওয়ার ক্ষেত্রে অনেকটাই তাদের জন্য লাঘব হবে বলে তারা বলেছেন। আরেকটি যে বড় সমস্যা রয়েছে সেটি হচ্ছে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট। আপনি জানেন যে একটি পাসপোর্টের আবেদন করতে হলে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট দিতে হয়। এই পুলিশ ভেরিফিকেশন রিপোর্টের ক্ষেত্রে কিন্তু তাদেরকে অনৈতিকভাবে টাকা দিতে হচ্ছে এবং অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে বলে তারা বলে জানিয়েছেন। এবং তারা এমনও বলেছেন যে অনেক সময় অর্থ না দেওয়ার কারণে তাদের এই পুলিশ ভেরিফিকেশন রিপোর্টটি আসতে দেরি হয় পর্যন্ত। তবে আমরা এই বিষয়ে এখানকার যিনি বিভাগীয় পরিচালক রয়েছেন আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন তারা ই পাসপোর্ট আসার ক্ষেত্রে পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে যে ভোগান্তিটা ছিল সেই ভোগান্তিটা কমে গেছে। তবে কিছু কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো সমাধানের জন্য তারা এখানকার জেলা প্রশাসন পাসপোর্ট অফিসের গ্রাহকদের ভোগান্তি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা যথাক্রমে বগুড়া এবং খুলনা থেকে। করোনার মধ্যেই নতুন করে কোটিপতি হয়েছেন প্রায় 5,000 ব্যক্তি। গত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত 6 মাসে ব্যাংক হিসাবে কোটি টাকার বেশি আছে এমন আমানতকারী 4,865 জন বলে তথ্য দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে দেশে মোট কোটিপতির সংখ্যা দাঁড়ালো 87,000-এ। এই ঘটনাকে সমাজে বেড়ে চলা বৈষম্যের চিত্র বলে মনে করছেন অর্থনীতিবিদরা। করোনার প্রকোপে বিপর্যস্ত অর্থনীতি, কমেছে সাধারণের আয়, তবে এর মধ্যেও বেড়েছে বিত্তবানের সংখ্যা। 2020 সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত 6 মাসে 1 কোটি থেকে 50 কোটি বা তার বেশি আমানত আছে এমন ব্যাংক হিসাব বেড়েছে 4,865টি। এতে সেপ্টেম্বরের শেষে দেশে কোটিপতি এখন 87,500 জন। তাদের সম্পদের পরিমাণ 5,54,000 কোটি টাকা। এটি মোট আমানতের 42.2%, আর সেপ্টেম্বর শেষে ব্যাংক আমানতের পরিমাণ ছিল 13 লাখ কোটি টাকা। 3 জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত তথ্য উপাত্ত থেকে জানা গেছে এসব তথ্য। করোনার সময় যাদের ডিজিটাল অ্যাক্সেস আছে তাদের অনেকেই সেখান থেকে লাভবান হয়েছেন। গত বাজেটে এই কালো টাকা সাদা করে ডিপোজিটে কোনো প্রশ্ন ছাড়া রাখার সুযোগ দেওয়া হয়েছে। সেটার সুযোগ হয়তো অনেকেই নিয়েছেন, যার ফলে মোটা অঙ্কের ডিপোজিটের ক্যাটাগরিতে প্রবৃদ্ধি বেশি হয়েছে। সরকারের যেটা করণীয় সেটা বড়
জায়গাটা হলো ডিজিটাল ডিভাইডটাকে কিভাবে কমানো যায় এবং যাদের অ্যাক্সেস নাই তাদেরকে কিভাবে অ্যাক্সেস বাড়ানো যায়। অপ্রদর্শিত আয় বাড়ছে জানিয়ে অর্থনীতিবিদরা বলছেন এসব অর্থ কর আওতার বাইরে থেকে যাচ্ছে। সে কারণে কর ব্যবস্থাপনার সঠিক বাস্তবায়নে জোর দিচ্ছেন তারা। আয় বৈষম্য খুব বড় আকারে বৃদ্ধি কোনো দেশের বা সমাজের জন্য কাম্য নয়। কর ব্যবস্থাপনা বা সরকারের নীতির সঠিক বাস্তবায়ন না হওয়ার কারণে দুটোই হতে পারে, ধনীরা আরো ধনী থেকে যায় এবং গরিবের উপর করের বোঝাটা চলে আসে। সরকারকে এই বিষয়ে সচেতন হতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে আমানতের পাশাপাশি বেড়েছে ঋণ দেওয়ার পরিমাণও। গত জুলাই সেপ্টেম্বর সময়ে আগের প্রান্তিকের তুলনায় ঋণ বিতরণ 1.3% বেড়ে এর মোট পরিমাণ 10,62,000 কোটি টাকা ছাড়িয়েছে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 16 জনের মৃত্যু হচ্ছে, এর মধ্যে পুরুষ 13 এবং নারী 3 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 7,734 জনের। 181টি ল্যাবে 24 ঘন্টায় 13,681টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হচ্ছে 785 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 5.74%। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়৭ মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,20,690 জনে। সুস্থ হয়েছেন আরও 833 জন। এ নিয়ে মোট সুস্থ 4,65,279 জন। সংক্রমণ রোধে নতুন করে কড়াকড়ি আরোপের পরিকল্পনা করছে ব্রিটিশ সরকার। জনগণকে বাড়িতে থাকতে বলেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। এদিকে বিশ্বে একদিনে 8,26,000 করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 8,93,00,000 ছাড়িয়েছে। 24 ঘন্টায় 14,788 জন নিয়ে মোট মৃত্যু 19,21,000 ছাড়ালো। সংক্রমণ শুরুর 1 বছর পরও কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না করোনা মহামারী। উল্টো প্রতিদিনই হচ্ছে নতুন নতুন রেকর্ড। যুক্তরাষ্ট্রে একদিনে 3,01,000 নতুন রোগী শনাক্ত হয়েছে, যা এ পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ। এ নিয়ে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 2,24,00,000-এর বেশি। শুক্রবার দেশটিতে প্রায় 4,000-এর মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের পর একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর সাক্ষী হয়েছে যুক্তরাজ্য। দেশটিতে প্রাণ গেছে 1,325 জনের, যা দেশটিতে সংক্রমণ শুরুর পর সর্বোচ্চ। একই সাথে শুক্রবার যুক্তরাজ্যে সর্বোচ্চ 68,000 নতুন শনাক্তের রেকর্ড হয়েছে। রোগীর ঢল সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিতে নিরাপত্তা বাহিনীকে কাজে লাগানোর পরিকল্পনা করছে সরকার। সেই সাথে আক্রান্ত না হলেও নিজেকে আক্রান্ত ভেবে সতর্কতামূলক পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রাজিলেও বেড়েছে আক্রান্ত ও প্রাণহানি। 54,000-এর বেশি শনাক্ত নিয়ে আক্রান্তের সংখ্যা ছাড়ালো 80,15,000। নতুন করে প্রাণ গেছে 1,044 জনের। শনিবার 1,000-এর বেশি মৃত্যু হয়েছে মেক্সিকোতে। সংক্রমণ বাড়ায় ইউক্রেন জুড়ে জারি হয়েছে লকডাউন। 25 জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠান, বিনোদন কেন্দ্র ও রেস্তোরাঁ। 12 জানুয়ারি পর্যন্ত কারফিউ জারি করেছে কলম্বিয়া সরকার। দেশটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 17,55,000-এর বেশি। মৃতের সংখ্যা 45,000 ছাড়িয়েছে। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা মহানগরীর জলাবদ্ধতা নিরসনে পর্যায়ক্রমে সব খাল ও কালভার্ট পরিষ্কার করা হচ্ছে। ওয়াসার কাছ থেকে দায়িত্ব বুঝে পাওয়ার পর থেকে নিয়মিত এই কার্যক্রম পরিচালনা করছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। এ বিষয়ে আরও জানাতে এবার রাজধানীর গোপীবাগ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, এই মুহূর্তে আপনি কোথায় আছেন এবং সেখানে এই কার্যক্রম কখন শুরু হয়েছে, কতক্ষণ নাগাদ চলবে? এলাকাবাসীর কি ধরনের প্রতিক্রিয়া দেখছেন? দেখুন, আজকে আসলে যে কালভার্টটি পরিষ্কার করা হচ্ছে এটি সেগুনবাগিচা খাল। এটি সেগুনবাগিচার দুদক কার্যালয়ের পাশ থেকে শুরু হয়ে এই গোপীবাগে এসে শেষ হয়েছে, অর্থাৎ 5 কিলোমিটারের মতো দীর্ঘ একটি কালভার্ট। এই কালভার্টের উপর দিয়ে আসলে বিভিন্ন এলাকায় রাস্তা চলে গিয়েছে। এখন আসলে যে অংশটিতে পরিষ্কার করা হচ্ছে সেটি হচ্ছে যে এই সেগুনবাগিচা বক্স কালভার্টের শেষ অংশটি, অর্থাৎ বক্স কালভার্টের যে জায়গাটিতে শেষ হয়েছে, শেষ হওয়ার পরে এই বক্স কালভার্টটি মিশেছে মান্ডা খালে। অর্থাৎ আমরা আজকে সকাল থেকে দেখেছি যে 11টার পর থেকে কিন্তু এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজ সেটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ শুরু করেছে।
তারা তাদের কাজ করছে। এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে এই বক্স কালভার্টের শেষ যে অংশ, এখান থেকে ভাসমান বর্জ্যই তোলা হয়েছে 21 টন এবং এখনও কিন্তু বর্জ্য পরিষ্কার করা হচ্ছে। আপনি নিশ্চয়ই দেখছেন যে এক্সকেভেটরের পাশাপাশি এখানে কিন্তু আসলে শ্রমিকদেরকেও নামিয়ে দেওয়া হয়েছে, পরিচ্ছন্নতা কর্মীদের। তারাও হাত দিয়ে ভাসমান যে বর্জ্যগুলো আছে সেই বর্জ্যগুলো তুলছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে যে এই যে পানি বের হয়ে যাওয়ার যে মুখটি, এটি একেবারেই বন্ধ প্রায় হয়ে গেছে, যে কারণে এখান থেকে মান্ডা খালে পানি বের হতে পারে না, যে কারণে কিন্তু আসলে এই আশেপাশের এলাকাগুলো অর্থাৎ গোপীবাগ, কমলাপুর, টিটিপাড়ার আশেপাশে বর্ষায় তীব্র জলাবদ্ধতা তৈরি হয়। দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে যে বক্স কালভার্টের যে 70টি পয়েন্ট আছে, প্রতিটি পয়েন্টেই পরিষ্কার করা হবে এবং প্রতিটি পয়েন্টেই কিন্তু আসলে দীর্ঘদিন পরিষ্কার না করার কারণে বর্জ্য ময়লা আবর্জনায় কিন্তু একদম স্তূপ হয়ে গেছে। আপনাকে জানিয়ে রাখি যে এই সেগুনবাগিচা বক্স কালভার্ট ছাড়াও আজকে কিন্তু জিরানি খালেও বর্জ্য কিন্তু আসলে পরিষ্কার করা হচ্ছে এবং আমরা দেখেছি যে 2 জানুয়ারি থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে জোর দিচ্ছে, কিন্তু খাল এবং বক্স কালভার্টের আশপাশে অনেক অবৈধ স্থাপনা আছে। তো সিটি কর্পোরেশন বলছে যে আগামীকাল থেকে জিরানি খালের অবৈধ স্থাপনা উচ্ছেদের মধ্য দিয়ে তাদের উচ্ছেদ যে কার্যক্রম, সেই কার্যক্রমটি শুরু হবে। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারা বলছে যে এবছরের বর্ষা মৌসুমের আগেই তাদের দায়িত্বে যে 11টি খাল কালভার্ট পড়েছে সে সবগুলোই তারা পরিষ্কার করবে এবং জলাবদ্ধতার হাত থেকে নগরবাসীকে তারা রেহাই দিতে চান। তো আমার কাছে গোপীবাগ থেকে এটিই ছিল সর্বশেষ। ভূমিদস্যু আর দখলদারদের দৌরাত্মে মৃতপ্রায় মতিঝিলের ঐতিহাসিক ঝিল, যেটুকু অবশিষ্ট আছে সেটিও দখল করে নৌকা পারাপারের মাধ্যমে টাকা কামাচ্ছে একটি চক্র। স্থানীয় কাউন্সিলর বলছেন, অবৈধ কাগজপত্রের মাধ্যমে আদালতের রায় নিয়ে ঝিলটি দখল করে রাখা হয়েছে। দক্ষিণ সিটি কর্তৃপক্ষ বলছে, শিগগিরই ঝিলটিকে দখলমুক্ত করে জলাধার হিসেবে গড়ে তোলা হবে। সময়ের পরিক্রমায় একটু একটু করে দখল হয়ে গেছে মতিবিবির ঝিল বা মতিঝিল। ঝিল দখল করে বসেছে গ্যারেজ, বসেছে দোকানপাট। কচুরিপানায় ভর্তি জায়গাগুলোতে ফেলে রাখা হয়েছে পরিত্যক্ত আসবাবপত্র, যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করছে মানুষ। পরিবেশ দূষণের আরেক নাম হয়ে উঠেছে মতিঝিলের এ ঐতিহাসিক ঝিল। যেটুকু জলাশয় অবশিষ্ট আছে তাও পড়েছে দখলের কবলে। এখনও সেখানে নৌকায় পারাপার করছে মানুষ। মালিকানা জায়গা মনে করেন এটা মালিকে বইরা বইরা ভাড়া দিতেছে, এইটাই আর একটু জায়গা বাকি আছে, এটা এক সময় বইরা দেবে, এটা থাকতো না। আর পারাপারের পুরো টাকাই যাচ্ছে দখলদারের পকেটে, ফলে রাজস্ব হারাচ্ছে সরকার। এই রায়ের ফলে এই জমিটা সম্পূর্ণ আমাদের পার্মানেন্ট ইনজাংশন দেওয়া আছে। যদি কেউ জোরপূর্বক বা কিছু করতে আসে, ওনারা কন্টেম্পট অফ কোর্টে পড়ে। তবে স্থানীয় কাউন্সিলর বলছেন, আদালতে ভুয়া কাগজপত্র দেখিয়ে নিজেদের পক্ষে রায় নিয়েছে দখলদাররা। এখানে তারা একটা মামলার বোর্ড লাগিয়ে দীর্ঘদিন যাবত তারা এই গ্যারেজ ট্যারেজ ভাড়া দিয়ে খাচ্ছে। সব এলাকাতেই কিছু ভূমিদস্যু, কিছু জলদস্যু থাকে যারা এই কাজগুলো করে। মতিঝিল এলাকার জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ঝিলটিকে শিগগিরই দখলমুক্ত করে নান্দনিক রূপ দেওয়ার আশ্বাস দিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন। এটার আশেপাশে যেটা শুধু জায়গা দখল হয়ে গেছে অবৈধভাবে, এর সাথে জটিলতাটা হলো এখানে একটু মামলার একটা জটিলতা আছে। দখলমুক্ত করে এটাকে একটা নান্দনিক পরিবেশ দেওয়া, কারণ এই এলাকায় কিন্তু আর অন্য কোনো পরিবেশ নাই যেখানে এখানে জনগণ একটু নিঃশ্বাস ফেলতে পারে। ঝিলটির দখলে থাকা ফরিদ হোসেনের দাবি, 2017 সালে আদালতের রায় অনুযায়ী এটির প্রকৃত মালিক তিনি। আর সিটি কর্পোরেশন বলছে, ঝিলটিকে একটি জলাধার হিসেবে রূপান্তরিত করার এবং এর পাশে একটি ডাম্পিং স্টেশন নির্মাণ করার পরিকল্পনা রয়েছে তাদের। সেক্ষেত্রে জমির মালিক দাবিকৃত ব্যক্তির দালিলিক কাগজপত্র পর্যালোচনা করে ঝিলটি অধিগ্রহণ করা হবে নাকি কিনে নেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সিটি কর্পোরেশন। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। নাটোরে বাড়িতে ডেকে নিয়ে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ, মামলার পর আওয়ামী লীগ নেতা সহ গ্রেপ্তার 2। ডাক্তার ও জনবল সংকটে 3 জেলার চিকিৎসা সেবা, পর্যাপ্ত যন্ত্রপাতি না থাকায় ভোগান্তিতে দরিদ্র রোগীরা।
নাটোরের নলডাঙ্গায় গৃহবধূকে ধর্ষণ ও মোবাইলে ভিডিও ধারণের মামলায় আওয়ামী লীগ নেতাসহ 2 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। বেলা 11টার দিকে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে গতরাতে 3 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম দেওয়ান এবং তার সহযোগী বকুল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, গত বছরের 3 অক্টোবর এক গৃহবধূ ভিজিএফ কার্ড করার জন্য পিপলুল ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম দেওয়ানের কাছে যান। পরে ইব্রাহিম দেওয়ান পাশের একটি বাড়িতে ডেকে নিয়ে গৃহবধূকে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে ধারণ করে। এরপর ধর্ষণের শিকার ওই নারীকে হুমকি ও ভয়ভীতি দেখায় ইব্রাহিম দেওয়ান। সম্প্রতি ভিডিওটি প্রকাশ পায়। ঘটনার 2 মাস পর 3 জনকে অভিযুক্ত করে ধর্ষণ মামলা দায়ের করেন সাধারণ সম্পাদক ইব্রাহিম দেওয়ান এবং তার সহযোগী বকুল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, গত বছরের 3 অক্টোবর এক গৃহবধূ ভিজিএফ কার্ড করার জন্য পিপলুল ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম দেওয়ানের কাছে যান। পরে ইব্রাহিম দেওয়ান পাশের একটি বাড়িতে ডেকে নিয়ে গৃহবধূকে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে ধারণ করে। এরপর ধর্ষণের শিকার ওই নারীকে হুমকি ও ভয়ভীতি দেখায় ইব্রাহিম দেওয়ান। সম্প্রতি ভিডিওটি প্রকাশ পায়। ঘটনার 2 মাস পর 3 জনকে অভিযুক্ত করে ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগী। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ইব্রাহিম দেওয়ান ও তার সহযোগী বকুলকে গ্রেপ্তার করে। অপর অভিযুক্ত রেজাউলকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। এই সময়টা তারা ভয়ভীতির কারণে বাদী কোনো মামলা দেয়নি। আমরা জানার সঙ্গে সঙ্গে আমরা বিষয়টা তদন্ত শুরু করি। তদন্ত সত্যতা পাওয়ার সাথে সাথে আসামি গ্রেপ্তার করি। মামলা রেকর্ড হয়েছে, আসামিকে আমরা কোর্ট হাজতে প্রেরণ করেছি। রাজধানীর কামরাঙ্গীর চরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হচ্ছে এক কিশোর। সিফাত নামের ওই কিশোরকে পূর্ব শত্রুতার জেরে খুন করা হয়েছে বলে অভিযোগ তার স্বজন ও বন্ধুদের। তারা জানান, শুক্রবার সন্ধ্যায় বন্ধুদের নিয়ে নাস্তা করতে দোকানে যায় সিফাত। সেখানে তার উপর হামলা চালায় কয়েকজন কিশোর। এক পর্যায়ে সিফাতকে ছুরিকাঘাত করে তারা। পরে তাকে উদ্ধার করে নেওয়া হয় মিটফোর্ড হাসপাতালে। অবস্থার অবনতি হলে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। সেখানে মৃত্যু হয় সিফাতের। বন্ধুরা জানিয়েছে, হামলাকারীদের সঙ্গে 1 জানুয়ারি মারামারি হয়েছিল সিফাতের। বাবা মায়ের বিচ্ছেদের পর নারীর তত্ত্বাবধানে ছিল সিফাত। একটি কার্টন ফ্যাক্টরিতে কাজ করত সে। করোনায় প্রায় 2 মাস বাসসহ পরিবহন বন্ধ থাকলেও 2020 সালে সারা দেশে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 6,686 জন। এসব ঘটনায় আহত হয়েছে 8,600 জন যাত্রী। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী এই প্রতিবেদন তুলে ধরেন। 2020 সালে দেশে বিচ্ছিন্নভাবে 4,891টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। প্রতিবেদনে জানানো হয়, একই সময় দেশে রেলপথে 323টি দুর্ঘটনায় 318 জন নিহত হয়েছেন ও আহত হয়েছেন 79 জন। নৌপথে 183টি দুর্ঘটনায় নিহত হয়েছেন 313 জন ও আহত হয়েছেন 342 জন এবং নিখোঁজ রয়েছেন আরও 371 জন। সড়ক, রেল, নৌপথে সর্বমোট 5,397টি দুর্ঘটনায় 7,317 জন নিহত এবং 9,021 জন আহত হয়েছেন। দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রচারিত সড়ক দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে ফেনী, চুয়াডাঙ্গা ও মাদারীপুরের চিকিৎসা সেবা। শয্যা সংকটে রোগীদের থাকতে হচ্ছে হাসপাতালের মেঝেতে। যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে সেবা নিতে যেতে হয় জেলার বাইরে দূরের হাসপাতালে। 17 বছর আগে 50 শয্যা থেকে 100 শয্যায় উন্নীত হলেও আগের লোকবল নিয়েই চলছে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল। এক্স-রে মেশিন ছাড়া আধুনিক কোনো পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি নেই এই হাসপাতালে। শয্যা সংখ্যার তুলনায় রোগী ভর্তি হয় দ্বিগুণের বেশি। তাই অতিরিক্ত রোগীদের থাকতে হয় হাসপাতালের মেঝেতে। ডাক্তার অভাব আছে, কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য মেশিনের অভাব আছে। ভালো করে চিকিৎসা দিচ্ছে না, ওষুধ পালাসের সময় যেটা দেওয়ার দরকার নিয়মিত সেটাও দিচ্ছে না। মাদারীপুরে 50 শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের 24টি পদের মধ্যে শূন্য আছে 11টি। এছাড়া তৃতীয় শ্রেণীর কর্মচারীর 38টি এবং চতুর্থ শ্রেণীর 12টি পদ শূন্য রয়েছে। দীর্ঘদিন ধরে অকেজো এক্স-রে ও আল্ট্রাসোনোগ্রাম মেশিনটি। একটা এক্স-রে দিছে, 100 দিছে, পরে বলছে যে এই এক্স-রেটা এখানে হইবে না, বাইরে করতে। 3 দিন ছিল অবজারভেশনে, ডাক্তাররা দেখছে সবাই। এখন বলতেছে যে গ্যাস্ট্রোলিভারে ডাক্তার দেখার জন্য বরিশালে ভালো হবে। শূন্য পদে নিয়োগ সহ সব সমস্যার দ্রুত সমাধানের আশা স্বাস্থ্য কর্মকর্তাদের। তো আমাদের এখানে বিশেষজ্ঞ কোনো চিকিৎসক নাই, যার কারণে দেখা যায় যে হার্টের সমস্যা বা কোনো মেডিসিনের অথবা অর্থোপেডিক্সের কোনো বড় সমস্যা হলে আমাদেরকে উন্নত জায়গায় রেফার করতে হয়।
এদিকে লোকবল সংকটের কারণে 2013 সালে নির্মিত ফেনীর সোনাগাজীর মঙ্গলকান্দিতে 20 শয্যার হাসপাতালটি এখনো চালু হয়নি। ব্যবহার না করায় নষ্ট হচ্ছে দামি চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় দেশের আবাসন খাত। তবে এর সঙ্গে জড়িত বড় প্রতিষ্ঠানগুলোর অবস্থান তুলনামূলক ভালো হলেও ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের অনেকেই বন্ধ করে দিয়েছেন প্রকল্পের কাজ। গতি ফেরাতে ব্যাংকগুলোকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান ব্যবসায়ীদের। করোনার ধাক্কায় মানুষের জীবনমান পরিবর্তনের পাশাপাশি কমে গেছে ক্রয় ক্ষমতা। এর প্রভাব পড়েছে দেশের আবাসন খাতে। বিক্রি কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে ডেভেলপার কোম্পানিগুলো। ফ্ল্যাটের চাহিদা কম থাকায় এ খাতের সঙ্গে জড়িত শ্রমিকরাও কাজ পাচ্ছেন না ঠিকমতো। যারা কাজ করছেন তারাও মজুরি পাচ্ছেন না নিয়মিত। করোনার কালে আমরা খুব কষ্ট করে চলছি, এখন পরিবার নিয়ে আমরা খুব কষ্টে আছি। ক্লায়েন্টে বলছে করোনার কারণে আমরা টাকা দিতে পারছি না, এই জন্য কোম্পানিরে পেমেন্ট দেয় না ক্লায়েন্ট, আর এই জন্য কোম্পানি থেকে আমরাও ঠিকমতো পেমেন্ট পাচ্ছি না। ব্যবসায়ীরা বলছেন করোনার কারণে নির্মাণ কাজ স্থবির হয়ে পড়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলো। জানি না কতদিন আমরা টিকে থাকতে পারবো। আমাদের যে দোকান এবং ফ্ল্যাটের যে আমাদের সেল, যারা ইতিমধ্যে বুকিং দিয়েছেন তারাও অনেকটা আপনার কিস্তি পরিশোধ করতেছেন না। আমরা ইতিমধ্যে অনেক টাকা আমরা এই বাজেটে আমরা অর্থলগ্নি করেছি। তাই অনুরোধ করব রাজস্ব কর্তৃপক্ষ সহ গণপূর্ত মন্ত্রণালয় সহ দ্রুততার সহিত নতুন যে ড্যাবের যে বাস্তবায়ন হচ্ছে এর একটা আশু সমাধান করা দরকার। তবে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব বলছে এরই মধ্যে বিভিন্ন প্রকল্পের কাজ আবারও শুরু হচ্ছে। এছাড়া অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ, ব্যাংক ঋণের সুদের হার কমানোর ফলে পরিস্থিতি ভালো হচ্ছে বলে মনে করছেন তারা। আস্তে আস্তে ব্যবসা আমরা শুরু করতে পেরেছি, কাজকর্ম শুরু করতে পেরেছি এবং যাদের পয়সা ছিল তারা আস্তে 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 করে আবার এসছে। এবং যেটা হয়েছে আপনি জানেন এবার 6% এবং 9% ইন্টারেস্ট রেটটা ফিক্সড হয়েছে। একদম স্থবির হওয়ার থেকে আস্তে 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 বেটার হচ্ছে। সরকারের প্রণোদনা প্যাকেজের সুষ্ঠু বাস্তবায়ন হলে দ্রুত আবাসন খাত আগের অবস্থানে ফিরে যাবে আশা ব্যবসায়ীদের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় 70 কোটি টাকা লোকসানের বোঝা নিয়ে এবার জয়পুরহাট চিনিকলের আখ মাড়াই শুরু হচ্ছে। লোকসান কমাতে এর আধুনিকায়ন চান শ্রমিকরা। পাশাপাশি নিশ্চিত করতে হবে প্রয়োজনীয় কাঁচামাল। কিন্তু আখের ন্যায্য মূল্য না পাওয়া ও কৃষকদের হয়রানির কারণে মুখ ফিরিয়ে নিচ্ছেন আখ চাষিরা। সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বছরের পর বছর লোকসানের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের 6টি চিনিকল। এরই মধ্যে লোকসান ঘাড়ে নিয়ে 10,692 টন চিনি উৎপাদনের লক্ষ্যে আখ মাড়াই শুরু হয়েছে জয়পুরহাট চিনিকলে। এবার মিলগেটে প্রতি কুইন্টাল আখের দাম ধরা হয়েছে 350 টাকা এবং বাহিরের কেন্দ্রে 343 টাকা। এরপরও রয়েছে আখের সংকট। চাষিদের অভিযোগ, ন্যায্য মূল্য না পাওয়া, টাকা পরিশোধে মিল কর্তৃপক্ষের গড়িমসি ও হয়রানির কারণে আগ্রহ হারাচ্ছেন তারা। আগে বিঘা 3 করে আবাদ করতাম, এখন ওই 1 বিঘা 1.5 বিঘা এরকম আবাদ করি। 8 টাকা আমি তুলে লাই, 8 টাকা আমি তুলে লাই, এই হয়েছে বিরভাট। আমাদের টাকাই ঠিক মন পাই না আমরা, যার ফলে আমরা কুশে তুলে দিচ্ছি আর কি। শ্রমিকরা বলছেন চিনিকলটি লাভজনক করতে এর আধুনিকায়ন দরকার। এছাড়া আখ সংকট নিরসনে জরুরি চাষিদের উদ্বুদ্ধকরণ। মালদার তামরের সেই যন্ত্রপাতিতে এখন রিকভারি করা, সেই রকম রিকভারি করা সম্ভব নয়। আর উন্নত জাতের বীজ নিয়ে এসে যদি এইগুলো চালানো হয় তাহলে অবশ্যই এটা লাভজনক অবস্থায় যাবে। বন্ধ হওয়া রংপুরের শ্যামপুর ও গাইবান্ধার মহিমাগঞ্জ চিনিকলের আখও মাড়াই হচ্ছে এই কারখানায়। এতে উৎপাদন লক্ষ্য পূরণের আশা করছেন সংশ্লিষ্টরা। আর লোকসান কমাতে উদ্যোগের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। যদি আমরা ডিস্টিলারি মাধ্যমে ফরেন লিকার, রেক্টিভারি স্পিরিট, অ্যালকোহল এই জাতীয় প্রোডাক্ট তৈরি করতে পারি এবং সে করার জন্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাই প্রোডাক্ট ইউটিলাইজ করে ডাইভার্সিটির মাধ্যমে চিনিকলগুলোকে লাভজনক করার প্রক্রিয়া অব্যাহত আছে। গত মৌসুমে এই চিনিকলের লোকসান প্রায় 70 কোটি টাকা। এ পর্যন্ত ঋণ রয়েছে 570 কোটি টাকারও বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরও যা থাকছে। মার্কিন কংগ্রেস ভবনে হামলার জেরে ফের অভিশংসনের মুখে ট্রাম্প।
স্থায়ী বন্ধ টুইটার অ্যাকাউন্ট। কাল থেকে শুরু বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন। অংশ নিচ্ছেন 23 এলিট ও 12 সাফ রানার। মার্কিন কংগ্রেস ভবনে হামলার জেরে ফের অভিশংসনের মুখে ডোনাল্ড। সোমবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে এই সংক্রান্ত প্রস্তাব তুলতে যাচ্ছেন স্পিকার ন্যান্সি পেলোসি। ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহে প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হচ্ছে। এদিকে সহিংসতায় উস্কানির অভিযোগে ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে টুইটার। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দফা অভিশংসনের মুখে পড়তে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পাশ করে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস। তবে 2020 সালে তা খারিজ করে দেয় রিপাবলিকানদের দখলে থাকা কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে আবারও অভিশংসনের মুখে পড়তে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। এবার তার বিরুদ্ধে ক্যাপিটল হিলে হামলায় উস্কানির অভিযোগ ডেমোক্র্যাটদের। ক্ষমতার শেষ মুহূর্তে ট্রাম্প পারমাণবিক হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছিলেন ডেমোক্র্যাট নেতারা। এ বিষয়ে সতর্কতামূলক অবস্থান নিতে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন স্পিকার ন্যান্সি পেলোসি। ডেমোক্র্যাট ও রিপাবলিকান অনেক সিনেটর ট্রাম্পের অভিশংসন চাইলেও বিষয়টি কংগ্রেসের হাতেই ছেড়ে দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ট্রাম্পকে বিব্রতকর বলে মন্তব্য করেছেন তিনি। আমি শুরু থেকে বলে আসছি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই যোগ্য নন। এক কথায় মার্কিন ইতিহাসের সব থেকে অযোগ্য প্রেসিডেন্ট তিনি। গোটা বিশ্বে তিনি আমেরিকানদের বিব্রত করেছেন। হাতে 6 মাস সময় থাকলে তাকে অভিশংসনের বিষয়ে ভাবতাম, কিন্তু এখন সময় নেই। আমি কেবল আমার দায়িত্ব সফলভাবে পালন করতে চাই। ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের অভিশংসনের প্রস্তাব প্রথমে প্রতিনিধি পরিষদে উঠবে। সেখানে পক্ষে মত এলে প্রস্তাব যাবে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেটে, যা 19 জানুয়ারি পর্যন্ত ছুটিতে রয়েছে। ক্যাপিটল হিলে হামলায় উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই বাইডেনের শপথ অনুষ্ঠানে উপস্থিত না থেকে আরেকটি নিয়ম ভাঙতে যাচ্ছেন তিনি। পাশাপাশি ঘনিষ্ঠ কর্মকর্তাদের একের পর এক পদত্যাগে আরও কোণঠাসা বিদায়ী প্রেসিডেন্ট। এদিকে উস্কানিমূলক বক্তব্যের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে টুইটার। এর আগে ক্যাপিটল হিলে হামলার জেরে 12 ঘণ্টা বন্ধ ছিল তার অ্যাকাউন্ট। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের মহারাষ্ট্রের একটি হাসপাতালে আগুন লেগে 10 শিশুর মৃত্যু হয়েছে। এদের সবার বয়স 1 থেকে 3 মাস। ভান্দারা জেনারেল হাসপাতালে অসুস্থ নবজাতক পরিচর্যা কেন্দ্রে এই দুর্ঘটনা ঘটে। সিভিল সার্জন জানিয়েছেন রাত 2টার দিকে আগুন লাগে। শনিবার ভোর রাতে ওয়ার্ড থেকে ধোঁয়া দেখতে পান হাসপাতালের এক নার্স। দুর্ঘটনার সময় ওই ইউনিটে 17 শিশু ভর্তি ছিল। এখন পর্যন্ত 7 শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য মেলেনি, তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এক টুইট বার্তায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। 23 এলিট ও 12 সাফ রানার নিয়ে কাল শুরু হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন। ভোরে ম্যারাথনের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রস্তুতি শেষ। কোভিড প্রোটোকল মানার পাশাপাশি ডোপিং নিয়েও সতর্ক আয়োজকেরা। এদিকে ডিজিটাল ম্যারাথনে অংশ নিতে রেজিস্ট্রেশন করেছে 5000 অ্যাথলিট। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ঢাকা ম্যারাথন। 13 দেশের 37 অ্যাথলিট আসার কথা থাকলেও মালদ্বীপ, বাহরাইন, নেদারল্যান্ডস থেকে আসেনি কোনো অ্যাথলিট। দেশি পেশাদার ও রিজার্ভ রানারদের পাশাপাশি ফুল ম্যারাথনে অংশ নেবে 17 জন এলিট ও 12 জন সাফ রানার। হাফ ম্যারাথনে বিদেশি রানারদের সংখ্যাটা আরও কম। আর্মি, নেভি ও বিমান বাহিনীর সাথে অংশ নেবেন মাত্র 6 জন এলিট রানার। শুক্রবার এক সংবাদ সম্মেলনে দেয়া হয় অ্যাথলিটদের চেস্ট নাম্বার। সেরাটা দিতে চাই। 2 মাস ধরে প্র্যাকটিস করছি। করোনা সংক্রমণ নিয়ে ভাবছি না। টোকিও অলিম্পিকের আগে প্রস্তুতির ভালো সুযোগ এটা। বেশ ভালো লাগছে, সেরাটা দিতে চাই। 2 ঘন্টা 7 মিনিট আমার বেস্ট টাইম। সেটা অতিক্রম করাটাই আমার মূল লক্ষ্য।
আন্তর্জাতিক ম্যারাথনের নিয়ম মেনে চিকিৎসকদের পাশাপাশি প্রতি 2500 কিলোমিটার পর থাকবে পানি ও এনার্জি ড্রিঙ্কসের ব্যবস্থা। অ্যাথলিটদের ডোপ টেস্ট নিয়েও থাকছে বাড়তি সতর্কতা। আমাদের ফিনিশিং পয়েন্টে একটা বুথ করা হচ্ছে, সেইখানে ওরা স্যাম্পল দিবেন, এই স্যাম্পল পরে কালেক্ট করে এই চলে যাবে কাতারে টেস্টের জন্য। কোনো ধরনের কোনো যদি দরকার হয় কারো রেজাল্ট ভেরিফাই করা, ওইখান থেকে যখন কেউ যদি পজিটিভ হয় তারা তখন জানাবে। ফুল ও হাফ 2 ক্যাটাগরির রেস শুরু হবে রাজধানীর আর্মি স্টেডিয়াম থেকে আর শেষ হবে হাতিরঝিলে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একের পর এক কোচ বদলেও ধরা দেয়নি সাফল্য। নতুন কোচ পলপুটের জাদুতে বদলেছে ভাগ্য। প্রথম অ্যাসাইনমেন্টেই সাইফ স্পোর্টিংকে তুলেছেন ফেডারেশন কাপের ফাইনালে। তারুণ্যের মিশেলে গড়া দলকে নিয়ে আত্মবিশ্বাসী বেলজিয়ান কোচ। কাল বসুন্ধরা বিপক্ষে শিরোপা লড়াইয়ে কোচের পরিকল্পনার কেন্দ্রে আসর সেরা নাইজেরিয়ান কেনেথ ইকেচু। যাত্রা শুরুর 4 বছর পর প্রথমবার ঘরোয়া টুর্নামেন্টের ফাইনালে সাইফ স্পোর্টিং। নতুন বেলজিয়ান কোচ পলপুটের অধীনে এমন সাফল্য নিঃসন্দেহে আশার আলো দেখাচ্ছে ম্যানেজমেন্টকে। বিগত বছরগুলোতে একাধিক কোচ বদলেও সাফল্য ধরা দেয়নি। একমাত্র আইরিশ কোচ জনি ম্যাকিনস্ট্রি থেকেছিলেন 10 মাস। শুরু থেকেই দৃষ্টিনন্দন ফুটবলে মন জিতেছেন পলপুট। ক্লাবের হয়ে প্রথম শিরোপা জিতে অর্জনের পাল্লা ভারী করার হাতছানি বেলজিয়ানের সামনে। দেশিদের সাথে বিদেশিদের দারুণ সমন্বয়ে সাফল্য পেয়েছেন। ফলাফল দিয়ে কোনো দলকে মূল্যায়ন করা ঠিক হবে না। ফাইনালের মঞ্চে যে ভালো পারফরমেন্স করবে সেই জিতবে। প্রতিপক্ষ হিসেবে বসুন্ধরা অনেক শক্তিশালী, তবে আমাদের দলের সামর্থ্য আছে তাদের মোকাবেলা করার। 4-2-3-1 ফরমেশনে পলপুটের আস্থার কেন্দ্রে আসরের সর্বোচ্চ স্কোরার নাইজেরিয়ান ফরওয়ার্ড কেনেথ ইকেচু এনগোকে। ইমানুয়েল ইয়াসিন, আরিফুর ফাহিমরাও আছেন ফ্রন্টলাইনে। পুরো আসরে এখন পর্যন্ত প্রতিপক্ষের জালে 14 গোল দেওয়ার বিপরীতে মাত্র 3 গোল হজম করেছে সাইফ। পুরো আসরটি আমার ভালো কেটেছে। ফাইনালে বসুন্ধরার বিপক্ষে নিজের সেরা খেলাটাই খেলতে চাই, তা না হলে এই আসরে সেরার কোনো মূল্য নেই। আমরা প্রস্তুত। আমি লাস্ট 7-8 বছর এরকম কোচ আসলে দেখি নাই। ডিফারেন্ট ট্রেনিং, সবাই মানে ভালো। চেঞ্জিংয়ে যারা খেলতেছে তারাও খুব ভালো করতেছে। সবার ভিতরে আত্মবিশ্বাসটা অনেক ডেভেলপ হয়েছে। সেমিতে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে গুরুতর আঘাতে পা ভেঙেছেন মিডফিল্ডার আল আমিন। শিরোপা জিততে পারলে তার নামেই ট্রফি উৎসর্গ করতে চায় খেলোয়াড়েরা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাতে ইউরোপিয়ান ফুটবলের বড় দলগুলো মাঠে নামবে। লা লিগায় রাত 2টায় ওসাসুনার চ্যালেঞ্জ নেবে রিয়াল মাদ্রিদ। একই সময় লিগ 1-এর জায়ান্ট দল পিএসজি খেলবে ব্রেস্টের বিপক্ষে। সেরিয়া টেবিল টপার এসি মিলানো লড়াইয়ে নামবে আজ। মৃদু লক্ষণ থাকলেও করোনা টেস্টে নেগেটিভ হয়েছেন জিনেদিন জিদান। গুরুকে পাশে পেয়ে তাই পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে ওসাসুনার মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। লক্ষ্য লা লিগায় ব্যাক টু ব্যাক জয়। 19 নম্বরে থাকা ওসাসুনার বিপক্ষে লড়াইটা কঠিন হবার কথা না, তবে কেবল জিতলেই হবে না। নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকোরও পা ফসকানো জরুরি হয়ে গেছে, নইলে যে শীর্ষস্থান দখলে আসছে না রিয়ালের। অসুস্থতা কাটিয়ে ফিরছেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস। আপাতত স্বস্তি মিললেও পরবর্তী মৌসুমে এই ডিফেন্ডারকে নিয়ে রয়েছে অনিশ্চয়তা। স্প্যানিশ গণমাধ্যমের খবর 10% পে কাটে রিয়ালের 2 বছরের চুক্তির প্রস্তাব নাকচ করে দিয়েছেন রামোস। জানি না কি হতে যাচ্ছে। এখন পর্যন্ত রামোস আমাদের সঙ্গেই আছে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দল ভালো অবস্থায় রয়েছে। সামনের ম্যাচের দিকেই পূর্ণ মনোযোগ আমাদের। লিগ 1-এ ব্রেস্টের বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি। লা পারিসিয়ানদের নতুন কোচ পচেত্তিনোর জন্য আবেগ ঘন রাত অপেক্ষা করছে। 20 বছর পর যে পার্ক দ্য প্রিন্সেসে লড়বেন পচেত্তিনো। পার্থক্য কেবল ভূমিকায়। তখন ছিলেন ফুটবলার আর এবার পিএসজির হেড কোচ। দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচে জয় পাননি, এবার ঘরের মাঠে জিততে মরিয়া পচেত্তিনো। মাত্র 5 দিন গেল, কিন্তু মনে হচ্ছে যেন বছর জুড়ে কাজ করছে এখানে। আমার জন্য বিশেষ কিছু এই দায়িত্ব। আমি খুব খুশি পিএসজিতে ফিরে আসতে পেরে। ব্রেস্টের বিপক্ষে নেইমারকে পাচ্ছে না পিএসজি। এখনো চোট সারেনি ব্রাজিলিয়ান তারকার। করোনা পজিটিভ হওয়ায় রাফিনহাও। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।